বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জামাতকে নিয়ে যা হচ্ছে, এটি রীতিমতো নাটক এবং সিনেমাকে হার মানায়। আমরা যেভাবে প্রাচীন গল্প কথায়, নাটকে, সিনেমাতে যে কাহিনীগুলো দেখে রীতিমতো রোমাঞ্চিত হতাম, হঠাৎ করে দেখা গেল যে কারো বাড়ির দারোয়ান, কর্মচারী, তো সেই দারোয়ান এবং কর্মচারী সময়ের বিবর্তনে বিরাট শিল্প কলকারখানার মালিক হয়ে গেলেন। আবার নিয়তির নির্মম পরিহাসে একসময় তিনি যে বাড়িতে কাজ করতেন, সেই গৃহকর্তা তার কাছে আবার চাকরির জন্য যাইত। তারপর রাজসিংহাসনের অধিকারী রাজাকে কখনো কখনো ইতিহাসের নির্মম যে পরিহাস, পথের ভিখারি হতে দেখেছি। আমরা জীবনে দেখিনি, নাটক সিনেমায় দেখেছি। আবার পথের ভিখারি কখনো কখনো দেখা যাচ্ছে প্রকৃতির অপার দয়ায় কেবল রাজ সিংহাসন নয়, সঙ্গে সঙ্গে রাজকন্যাও পেয়ে যান। আর ওগুলো দেখে আমরা শৈশব কৈশোরে কত রকম কল্পনার যে জাল নিজেদের জন্য আমরা বিছিয়েছি, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু 2025 সনে এসে আমাদের সেই পুরনো যে কল্পকথা, নাটক সিনেমা, এটি বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাস্তবতা রূপ লাভ করেছে। আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত, এমনকি 5 তারিখ দুপুর পর্যন্ত বাংলাদেশ বলতেই আওয়ামী লীগের রাজত্ব, বাংলাদেশ বলতেই শেখ পরিবারের রাজত্ব। শেখ হাসিনার জীবন যতদিন আছেন এ বাংলায়, ততদিন অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এ কথা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। এবং শেখ হাসিনাকে নিয়ে তার যে শক্তিমত্তা, এসব নিয়ে মানুষের মধ্যে এরকম একটা অবস্থা ছিল যে এ যতদিন জীবিত থাকবেন ততদিন বোধহয় ওই সিংহাসনে আর কারোর বসা হবে না। এই জন্য অনেকেই ঠাট্টা করে বলতেন যে হে আল্লাহ, তুমি তাকে বেহেশত নসিব করো, তোমার তো আর অভাব নেই, তাকে যদি তোমার এত ভালো লাগে এই দুনিয়া থেকে তাকে সসম্মানে নিয়ে যাও, নিয়ে তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, আমাদেরকে একজন ধুলো ধূসরিত আমজনতার নেতা, রাজা হিসেবে দান করো। তো সেই শেখ হাসিনা এভাবে যাবেন, এটা আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এবং এখানে সেই নাটক সিনেমার যে কাহিনী, সেটিকে হার মানিয়েছে। দ্বিতীয়ত, এই বাংলায় সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে বিপদগ্রস্ত দল হিসেবে জামায়াত ইসলামী গত 15টি বছরে সাধারণ মানুষের যে আবেগ এবং অনুভূতির মধ্যে ছিল, এবং আওয়ামী লীগের অনেক ঘোরতর সমর্থক যারা মুক্তিযোদ্ধা ছিলেন এবং 71-এ জামাতের কর্মকাণ্ড দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার অনেকে কেবলই মাত্র আদর্শিক কারণে জামাতকে যেভাবে ঘৃণা করতেন, ঠিক সেই ঘৃণার মধ্যে থেকেও কেবলই মাত্র আওয়ামী লীগের জুলুম এবং অত্যাচারের কারণে অনেকে জামাতের প্রতি সহানুভূতি ছিলেন। তো সেই জামাত এই 2025 সনে এসে এতটা শক্তিশালী হয়ে পড়বে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় পৌঁছে দিবে যে তাদের অবস্থানের কারণে সমস্ত মানুষ তাদেরকে হিংসে করবে, এটা আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি। আরও আশ্চর্য ঘটনা হলো যে জামাত বলতে বাংলাদেশে সাধারণত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা বি টিমকে বোঝানো হতো। বিএনপি যেখানে, জামাত সেখানে। বিএনপির দয়া মায়া ছাড়া জামাত বাঁচতে পারবে না, এবং বিএনপি তাদেরকে বগলের তলে রাখলে তারা বগলের তলে থাকতে বাধ্য, তাদেরকে কম্বলের তলে যদি ঢুকায় তারা কম্বলের তলে যাবে। আবার যখন পছন্দ হবে না তখন বলে যাও, তোমাদেরকে আর ভালো লাগে না, গেট আউট, তোমরা চলে যাও এবং রাস্তায় রাস্তায় ঘুরো। এরকম একটি বিশ্বাস যারা ধারণ করতেন, তারাও বর্তমান যে রাজনৈতিক
অবস্থা, সেই অবস্থায় জামাতের যে শক্তিমত্তা, জামাতের যে নড়াচড়া এবং জামাত যা কিছু করছে, এটি তাদেরকে রীতিমতো, আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি, একদম লোকজন টাসকি খেয়ে গেছে। তো এই যে জামাতের এই অবস্থায়, জামাতের মূল যারা মদতদাতা বাংলাদেশের রাজনীতিতে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে গেছে। প্রথমে ৩-৪ মাস তারা শুধু ভেবেছে এ কি হচ্ছে, জামাত এটা পারল কি করে? তারা কি চোখের সর্ষে ফুল দেখছে? ঘটনা কি সত্যি? আসলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে, নাকি তারা স্বপ্ন দেখছে? এইভাবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত গেছে। যখন তাদের উপর আঘাত এসেছে এবং তারা দেখেছে যে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন শিবির তাদেরকে বড় বড় কলেজে ঢুকতে দিচ্ছে না, অর্থাৎ ছাত্রদলকে ঢুকতে দিচ্ছে না, দেশের প্রচলিত যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানে জামাতের আমিরের কথা যত গুরুত্ব সহকারে প্রকাশিত হয়, ওভাবে বিএনপির কোনো নেতার নামগন্ধ নেয় না। সরকারি অফিসগুলোতে জামাত মাইন্ডেড যে সকল কর্মকর্তা, তাদের দাপট, তাদের নিয়োগ এবং বাকি জনগণ জামাতের প্রতি যতটা আকর্ষণীয় মনোভাব নিয়ে মনোযোগ দিচ্ছে, এতে করে ডিসেম্বর মাস 2024 সনে এসে বিএনপির ভাবোদয় হয়েছে এবং তারা সত্যিকার অর্থে বুঝতে পেরেছে যে তাদের সর্বনাশ ঘটে গেছে। এখন তারা আর জামাতকে আগের মতো ভাবে না। তারা এখন জামাতকে শুধু প্রতিদ্বন্দ্বী ভাবে না, তারা মনে করছে জামাত এখন এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে যে জামাতের সঙ্গে যদি তারা প্রতিযোগিতা না করে, এমনকি জামাতকে যদি তারা অনুসরণ না করে, এমনকি জামাতকে যদি তারা টেক্কা দিতে না পারে, তাহলে রাজনীতি তাদের জন্য আগামী দিনে দুরূহ হয়ে পড়বে। এরই ধারাবাহিকতায় বিএনপির শীর্ষ যারা নেতৃত্ব রয়েছে তারা নানা রকম কথাবার্তা বলছেন। তাদের মুখেই এখন বের হয়ে যাচ্ছে যে জামাত বাংলাদেশ চালাচ্ছে। বিএনপির নেতারাই বলছেন যে কয়েকটি মন্ত্রণালয় এখন জামাত অধ্যুষিত, ইত্যাদি ইত্যাদি নানা রকম। তারপরে বিএনপি এখন তাদেরকে খোঁটা দিচ্ছে যে 1971 সনে জামাত কি করেছিল, তারা স্বাধীনতা বিরোধী ছিল। স্বয়ং তারেক রহমান সাহেব জামাতকে খোঁটা দিয়ে বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের সঙ্গে তুলনা দিয়ে একদল এদেশের মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালিয়েছে, পাকিস্তানি সৈন্যদের দোসর হিসাবে যত অন্যায় অপকর্ম ছিল সেগুলো করেছে, আর এক দল মানুষকে যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে তারা কলকাতাতে গিয়ে পালিয়েছে। সঙ্গতি কারণে এখানে মূলত আওয়ামী লীগকে ইন্ডিকেট করা হলেও আক্রমণ করা হয়েছে জামাতকে।